ছাড়ছেন না মির্জা আব্বাসের পিছু, হেরে গিয়েও সংসদেই যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপির মন্ত্রিপরিষদে সুযোগ পাচ্ছেন যারা, বাদ গেলেন যে সকল হেভিওয়েট নেতা। ভোট গণনায় কারচুপি হয়েছে, জামায়াত আমিরের কঠোর বার্তা, রাজপথে নামছে ১১ দলীয় জোট, যে বার্তা দিলেন সেনাপ্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। হিসাবটা মিলছে না, মাত্র ৩ থেকে ৪ হাজার ভোটের ব্যবধানে হেরে গেছেন জুলাই বিপ্লবের অগ্নিকণ্ঠ নাসিরউদ্দিন পাটোয়ারি। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে গল্প এখানেই শেষ, কিন্তু ব্রেকিং নিউজ হল নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিকই সংসদে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মির্জা আব্বাস তাকে ভোটের মাঠে হারালেও সংসদের দরজা থেকে তাকে আটকাতে পারেননি। কারণ গতকালের নির্বাচনে শুধু এমপি নির্বাচনই হয়নি, হয়েছে সেই ঐতিহাসিক গণভোট নির্বাচন। আর এই গণভোটে দেশের মানুষ হ্যাঁকে জয়যুক্ত করেছে। জুলাই সনদের এই হ্যাঁ জয়ের ফলে বাংলাদেশের সংবিধানে যুক্ত হয়েছে উচ্চকক্ষ বা আপার হাউস। আর এই উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমের মাধ্যমে এনসিপি থেকে এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রথমেই ঢাকা ৮ আসনের ব্যাটলফিল্ডের দিকে একটু তাকানো যাক। মির্জা আব্বাস এই এলাকার মুকুটহীন সম্রাট হিসেবে পরিচিত ছিলেন। তার ছিল হাজার হাজার কোটি টাকা এবং দশকের পর দশক ধরে তৈরি করা ভোট ব্যাংক। তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যার সম্বল ছিল শুধুই সাহস আর তারুণ্য। বিশ্লেষকরা ভেবেছিলেন আব্বাস অন্তত ২০ থেকে ৩০ হাজার ভোটের ব্যবধানে জিতে যাবেন, কিন্তু ফলাফল দেখে বিএনপির হাইকমান্ডেরও কপালে ভাঁজ পড়েছে। মাত্র ৩ থেকে ৪ হাজার ভোট, এটি কোনো পরাজয় নয়, এটি নাসিরের জন্য এক বিশাল মোরাল ভিক্টরি বা নৈতিক বিজয়। মতিঝিল, শাহজাহানপুর আর পল্টনের মতো এলাকায় যেখানে বিএনপির একচ্ছত্র আধিপত্য, সেখানে নাসিরউদ্দিন যেভাবে নেক টু নেক ফাইট দিয়েছেন তা প্রমাণ করে তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ বিকল্পকে খুঁজতে চেয়েছে। তবে এই আসনে শেষ পর্যন্ত মির্জা আব্বাস তার গৌরব সমুন্নত রেখেছেন। নাসিরউদ্দিনের সংসদে যাওয়ার পথবি তৈরি করে দিয়েছে গতকালের গণভোট। জুলাই সনদে স্পষ্ট বলা ছিল সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষে থাকবে ৩০০ আসন এবং উচ্চকক্ষে থাকবে ১০০ আসন। নিম্নকক্ষে সরাসরি ভোটে জিততে হয়, যা পেশি শক্তি আর টাকার খেলা, কিন্তু উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হয় রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত মোট ভোটের অনুপাতে। অর্থাৎ সারা দেশে এনসিপি যদি ৫% ভোট পেয়ে থাকে, তাহলে এই মোট ১০০ আসনের মধ্যে এনসিপির ৫ জন যাবে উচ্চকক্ষে। এই অনুপাতের ভিত্তিতে এবার এনসিপি উচ্চকক্ষে বেশ কয়েকটি আসন পেতে যাচ্ছে। আর এনসিপির শীর্ষ নেতা এবং জুলাই বিপ্লবের আইকন হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি সেই তালিকার ১ নম্বরে আছেন। সুতরাং নিম্নকক্ষে থাকবেন মির্জা আব্বাস, কিন্তু উচ্চকক্ষে থাকতে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। অর্থাৎ বাংলাদেশের মানুষ আবারও নাসিরউদ্দিন পাটোয়ারির বজ্রকণ্ঠ শুনতে যাচ্ছে। উচ্চকক্ষ মূলত আইন পর্যালোচনার ভূমিকা পালন করবে। নিম্নকক্ষে নির্বাচিত এমপিরা এলাকার উন্নয়ন বা স্থানীয় সমস্যা নিয়ে ব্যস্ত থাকলেও উচ্চকক্ষের সদস্যদের কাজ হবে রাষ্ট্রের নীতি নির্ধারণ বা পলিসি মেকিং। এখানেই নাসিরউদ্দিন পাটোয়ারির আসল কারিশমা দেখা যাবে। তিনি শুধু একজন এমপি হিসেবেই যাচ্ছেন না, তিনি যাচ্ছেন জুলাই বিপ্লবের মস্তিষ্ক হিসেবে। এনসিপি থেকে আনুপাতিক হারে নির্বাচিত হয়ে তিনি যখন উচ্চকক্ষে বসবেন, তখন তার কাজ হবে রাষ্ট্র সংস্কারের ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করা, পুলিশ সংস্কার, সংবিধানের গণতান্ত্রিকীকরণ এবং প্রশাসনিক স্বচ্ছতা। এই বিষয়গুলোতে নাসিরউদ্দিনের গভীর পড়াশোনা ও ভিশন রয়েছে। সংসদে তিনি কোনো লজিক ছাড়া কথা বলবেন না, বরং ডেটা ও তথ্যের ভিত্তিতে কথা বলবেন। তার এই ইন্টেলেকচুয়াল পলিটিক্স বা বুদ্ধিবৃত্তিক রাজনীতি সংসদের মান অনেকটাই বাড়িয়ে দেবে। মির্জা আব্বাস ঢাকা ৮ আসনে বিজয়ী হয়েছেন। তিনি একজন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান। ঢাকার রাজনীতি তার নখদর্পণে। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি নতুন প্রজন্মের প্রতিনিধি, যার রক্তে আছে পরিবর্তনের স্পৃহা। একই এলাকার এই দুই নেতা, একজন নিম্নকক্ষে এবং একজন উচ্চকক্ষে থাকার ফলে সংসদে এক চমৎকার ফিউশন তৈরি হবে। মির্জা আব্বাস তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে এলাকার উন্নয়ন করবেন, আর নাসিরউদ্দিন পাটোয়ারি তার তারুণ্যের শক্তি দিয়ে জাতীয় ইস্যুতে কথা বলবেন। এটি গণতন্ত্রের সৌন্দর্য। নাসিরউদ্দিন পাটোয়ারির সংসদে যাওয়া প্রমাণ করে বাংলাদেশের মেধার রাজনীতির দিন শুরু হয়েছে। তিনি হেরে গিয়েও হারেননি। এই সামান্য ভোটের ব্যবধান তাকে থামিয়ে রাখতে পারেনি, বরং জুলাই সনদ তাকে শোষণমুক্তভাবে সংসদে নিয়ে আসছে। বিএনপি সরকারের মন্ত্রিসভায় সুযোগ পাচ্ছেন কারা? মন্ত্রিসভার আকারই বা কেমন হবে? এটা নিয়েই এখন কৌতূহল বিএনপির অন্দরমহল থেকে সাধারণ মানুষের মাঝেও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি। দলটির বিভিন্ন সূত্র এবং অভ্যন্তরের কানাকারিতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে কাদের গাড়িতে উঠতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকা।
নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। এটা সবারই জানা। প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে সরাসরি প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। গণভোটে হ্যাঁ বিজয়ী হওয়ায় উচ্চকক্ষ এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে রয়েছে জটিল সব সমীকরণ। তারপরেও সহজভাবে বললে বলা যায়, রাষ্ট্রপতি, স্পিকার, উচ্চকক্ষ মিলিয়ে বেশ কয়েকটি নাম জোরালোভাবেই উচ্চারিত হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খানের নাম বেশি উচ্চারিত হচ্ছে রাষ্ট্রপতি, স্পিকার আর উচ্চকক্ষের প্রতিনিধি হিসেবে। মন্ত্রিসভায় সুযোগ পেতে পারেন বিএনপির জনপ্রিয় বেশ কয়েকজন নেতা এবং তরুণরা। থাকবেন বেশ কয়েকজন টেকনোক্র্যাট মন্ত্রী যারা সংসদ সদস্য নির্বাচিত হননি কিন্তু সুযোগ পাবেন মন্ত্রিপরিষদে। আকারের উপর নির্ভর করবে কতজন সুযোগ পাচ্ছেন মন্ত্রিপরিষদের তালিকায়। তবে প্রাথমিকভাবে যাদের নাম বেশি উচ্চারিত হচ্ছে তাদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, আমির খুসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, প্রবীণ রাজনীতিবিদ ওসমান ফারুক, ডাক্তার AZM জাহিদ হোসেন, লুৎফুজ্জামান বাবরেরও নাম। চনক হিসেবে মন্ত্রিসভায় থাকতে পারেন বলে বিভিন্ন সূত্র থেকে পাওয়া গেছে আরও বেশ কয়েকটি নাম। তরুণ সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যেও মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বেশ কয়েকজন। আলোচনায় আছেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ইশরাক হোসেন, ববি হাজ্জাজ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি থেকে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ, ব্যারিস্টার কায়সার কামাল। বিএনপি প্রধান তারেক রহমান যদি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে চিন্তা করেন তাহলে অবশ্য তাকে মন্ত্রিসভায় দেখা নাও যেতে পারে। এদিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করেননি এমন বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে, যাদের মধ্যে প্রথমেই রয়েছে রুহুল কবির রিজভির নাম। প্রবীণ এই রাজনীতিবিদ কখনো এমপি কিংবা মন্ত্রী হননি, তবে এবার তিনি পূর্ণমন্ত্রীর পদমর্যাদা পেতে যাচ্ছেন বলে আলোচনা রয়েছে। তালিকায় রয়েছেন তারেক রহমানের উপদেষ্টা ড মেহেদী আমিনের নাম। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং বিদেশে অবস্থানরত বেশ কয়েকজন বিশেষজ্ঞকেও দেখা যেতে পারে মন্ত্রিসভায়। বিএনপি জোট থেকে নির্বাচিত গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি আর গণ অধিকার পরিষদের নুরুল হক নূর মন্ত্রিপরিষদের সুযোগ পেতে পারেন বলে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় অনিয়ম ও কারচুপির অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির শীর্ষ নেতারা যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেসব আসনে অধিকাংশগুলোতে এই ধরনের অনিয়ম হয়েছে বলে দাবি করা হয়েছে। এমনকি প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। নির্বাচনের কমিশনের সামনে সাংবাদিকদের একথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, বড় ধরনের চক্রান্তের আভাস পাচ্ছি। স্পষ্ট ভাষায় বলতে চাই, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে জাতি ফ্যাসিবাদ মুক্ত হয়েছে সে জাতিকে চক্রান্ত করে মাথা নত করানো যাবে না। দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধের দুর্গ গড়ে তুলব।